অভিমানের নীলদহন পর্ব ২ লেখিকা আশু দাস। আরাব যখন লাঞ্চ করতে বের হচ্ছিল সে দেখলো মেঘলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য কাজ থামাচ্ছে না। আরাবের মনে হলো এক চিলতে মায়া, কিন্তু পরক্ষণেই তার ইগো মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবল, গরিবের মেয়ে, টাকা মায়ায় নিশ্চয়ই সব সহ্য করে নেবে। বিকেল 4টে নাগাদ আরাবের রুমেই একদল বিদেশি ক্লায়েন্ট এলো। মিটিং চলার সময় আরাব বেল টিপে মেঘলাকে ভেতরে ডাকলো। মেঘলা ফাইল হাতে ভেতরে ঢুকতেই আরাব সবার সামনে বলল, মিস মেঘলা, কফি সার্ভ করো। মেঘলা থমকে গেল। সে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে এসেছে, সার্ভেন্ট হিসেবে নয়। চৌধুরী বেলায় বউ হয়ে বাইরের লোকদের সামনে কফি পরিবেশন করাটা তার জন্য অপমানের। মেঘলা নিচু স্বরে বলল, স্যার, পিয়ন তো আছে বাইরে। আরাব রাগে ফেটে পড়ল। ক্লায়েন্টদের সামনে সে জারি দিয়ে বলল, আমি যখন কোনো অর্ডার করি তখন সেটার উপর তর্ক পছন্দ করি না, কুইক। মেঘলা কাঁপতে কাঁপতে কফি নিয়ে এলো। ট্রে হাতে সবার কাছে কফি দেওয়ার সময় আরাব ইচ্ছা করে তার পা বাড়িয়ে দিল। মেঘলা টাল সামলাতে না পেরে সামনে পড়ে গেল, আর কফির কাপগুলো ভেঙে আরাবের দামি স্যুটে আর ক্লায়েন্টদের পাইলের উপর পড়ল। পুরো রুম নিস্তব্ধ। আরাব দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ইউ ইডিয়েট! তুমি কি জানো এই স্যুট আর এই প্রজেক্টের দাম কত? তোমার মতো রাস্তার মেয়েদের হাতে কফির ট্রে দেওয়াটাই আমার ভুল হয়েছে। এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। কাল থেকে তোমাকে যদি এই অফিসে দেখি তবে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মেঘলা আর কিছু বলল না। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোর আঘাতে তার হাত কেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে শুধু দেখলো একজোড়া নিষ্ঠুর চোখ তাকে বশ্য করে দিচ্ছে। সে মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে এলো। রাস্তায় তখন জমজম করে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলো। তার মনে পড়ল বাবার কথা, মায়ের কথা। তারা কত স্বপ্ন নিয়ে এই বিয়েটা দিয়েছিলেন, কিন্তু এই বিশাল অট্টালিকায় তার পরিচয় কেবল একটা আবর্জনার মতন। সেদিন রাতে আরব যখন বাড়ি ফিরল, দেখলো মেঘলা বাড়িতে নেই। আসমা বেগম দুশ্চিন্তায় অস্থির। চৌধুরী সাহেব আরবকে দেখে কষি এক থাপ্পড় দিয়ে বললেন, কোথায় আমার মা? তুই ওকে অফিসের সামনে অপমান করে বের করে দিয়েছিস কেন? আরব গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মেঘলাকে তবে বাবার বাড়িতে চলে গেল নাকি অন্য কোথাও? চৌধুরী সাহেবের সেই কড়া থাপ্পড়টা আরবের গালে নয়, যেন তার অহংকার গিয়ে লেগেছে। পুরো ড্রয়িং রুমে পিনপতন নিস্তব্ধতা। আরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ছোট্টবেলা থেকেই সে যা চেয়েছে তাই পেয়েছে। কেউ কোনোদিন তার গায়ে হাত তোলা তো দূরে থাক, উচ্চস্বরে কথাও বলেনি। আজ একটি সাধারণ মেয়ের জন্য তার বাবা তাকে সবার সামনে চড় মারলেন। আসমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আরব, মেয়েটা এই শহরের নতুন, ওর বাবা মা গ্রামের মানুষ। এখানে ওর যাওয়ার কোনো জায়গা নেই। বৃষ্টিতে ভিজে যদি ওর কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আরব চোয়াল শক্ত করে বলল, সে আমার অফিসের ফাইল নষ্ট করেছে, ক্লায়েন্টদের সামনে আমাকে অপমানিত করেছে। সে কোথায় গেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়িতে সে নিজের ইচ্ছে এসেছে, নিজের ইচ্ছায় গেছে। চৌধুরী সাহেব গর্জে উঠলেন, খবরদার আরব, ও নিজের ইচ্ছায় আসেনি, আমি ওকে এনেছি। আর ও যদি আজ রাতে ফিরে না আসে তবে এই বাড়ির দরজাও তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। বাবার এই চরম আলটিমেটাম কথা শুনে আরব আর কথা বাড়ালো না। রাগে পুষতে পুষতে সে আবার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে তখন মুষলধারের বৃষ্টি। রাস্তার আলোগুলো ঝাপসা হয়ে আসছে। মেঘলা তখন পার্লামেন্ট ভবনের পাশের একটি নির্জন বাসস্ট্যান্ডে বসে কাঁপছিল। তার পরনের সুতি শাড়িটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। হাতের কাটা জায়গা থেকে বৃষ্টির পানিতে মিশে হালকা রক্ত ঝরছে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, রাস্তার মেয়ে। আরব তাকে সবার সামনে এই নামই ডেকেছে, যাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করছিল, যার পায়ের শব্দ শুনলে মেঘলার হৃদস্পন্দন বেড়ে যেত। সেই মানুষটা তাকে এত ঘৃণা করে। মেঘলা ভাবল গ্রামে ফিরে যাবে, কিন্তু বাবার অসুস্থ মুখ আর চৌধুরী সাহেবের উপকারের কথা মনে পড়তেই সে থমকে গেল।
সে যদি এখন ফিরে যায় তবে তার বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। হঠাৎ একটা কালো দামি গাড়ি মেঘলার সামনে এসে কষিয়ে ব্রেক ধরল।